জি, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার ক্যাম্পফায়ার চ্যানেলে। আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো আজকে সেটা হচ্ছে বিএসটিআই 2024 এর যে সার্কুলার, সেই সার্কুলারের 10 নম্বর পোস্ট পরিদর্শক মেট্রোলজি, এই পোস্টটা নিয়ে আলোচনা করব। এই পোস্টটার বিস্তারিত আলোচনা করব। এর প্রশ্ন প্যাটার্ন বা প্রশ্ন পদ্ধতি কিরকম হয়, কারা প্রশ্ন নেয়, কিভাবে প্রিপারেশন নিলে, কোন কোন টপিক থেকে প্রিপারেশন নিলে আপনারা ভালো করতে পারবেন, এই রিলেটেড যতটুকু আমি জানি ততটুকু বলবো। আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। তাহলে হচ্ছে কি আমার চ্যানেলটিও বৃদ্ধি পাবে এবং অনেকে হচ্ছে আপনার কাছে যে নোটিফিকেশনগুলো আছে সেগুলো এইরকম কেমিস্ট্রি সম্পর্কিত যে জবগুলো আছে, কেমিস্ট্রি সম্পর্কিত জবগুলা দ্রুত আপনাদের কাছে চলে যাবে, বিভিন্ন ইনফরমেশন, বিভিন্ন তথ্য। কারণ এরকম ভিডিও সবসময় অনবরত যখনই নতুন করে সার্কুলার হবে তখনই সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। সেজন্য আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। ওকে, তাহলে আমি এখন চলে আসি আমাদের যে কেমিস্ট্রি বিএসটিআই 2024 সার্কুলারের 10 নম্বর পোস্টার নাম হচ্ছে পরিদর্শক মেট্রোলজি। এই পোস্টার মধ্যে যতগুলো পোস্ট আছে টোটাল 13টা পোস্টের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক পদ হচ্ছে মেট্রোলজি। এবং এই পদের জন্য প্রশ্ন প্যাটার্ন কি রকম হয় আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব, প্লাস প্রশ্ন কারা নেয়, প্রশ্ন পদ্ধতি এই, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারে, ডিটেইলস বিস্তারিত আলোচনা করব। তাহলে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে পদের নাম হচ্ছে 10 নম্বর পদ পরিদর্শক বা ইন্সপেক্টর মেট্রোলজি উইংস এর মধ্যে হবে এটা, এবং হচ্ছে মেট্রোলজি উইংস এর মধ্যে। তাহলে মেট্রোলজি উইংস এটা 9 গ্রেডের পদ, এবং এই 9 গ্রেডের পদের জন্য 32 বছর যাদের হয়নি এখন পর্যন্ত তারা অ্যাপ্লাই করতে পারবে। টোটাল পদের সংখ্যা হচ্ছে 28টা, মানে হচ্ছে 28 জনকে এনারা হচ্ছে চাকরি দিবে বিএসটিআই এই পদের জন্য, এই পদের বিপরীতে। তাহলে এই পদে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নেই, তারপরে প্রশ্ন প্যাটার্নের মধ্যে যাই। এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে ফিজিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, রসায়ন, ফলিত রসায়ন, বায়োকেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স এন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বস্তু এবং ধাতব কৌশল, আর একটা আছে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং। সব মিলে টোটাল 15টা সাবজেক্ট আছে। এই 15টা সাবজেক্ট মিলে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাহলে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে? সবাই কি অ্যাপ্লাই করতে পারবে? না, এটাতে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই মিনিমাম 4 বছরের অনার্স ডিগ্রি থাকতে হবে। অনেকে মনে করেন যে হয়তো স্নাতকোত্তর, কিন্তু না, আমি আপনাদের বিষয়টা আরো ক্লিয়ার করে নেই। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি, বোঝা গেছে? যারা অনার্স পাস করছে 4 বছর মেয়াদী শুধুমাত্র তারাই অ্যাপ্লাই করতে পারবে, বা স্নাতক থাকলে ভালো, না থাকলে সমস্যা নেই, তবে অ্যাপ্লাই করার যোগ্যতা 4 বছরের জন্যই অ্যাপ্লিকেবল। আবার অনেকে হচ্ছে ডিপ্লোমা করে বা হচ্ছে বিভিন্ন কোর্স আছে এই সাবজেক্টগুলোতে, তাদের 4 বছরের কোর্স না, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। যদি 4 বছরের কোর্স বাদ দিয়ে 3 বছরের কোর্স হয় তখন তাদের স্নাতকোত্তর ডিগ্রিটা লাগবে, এজন্য এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আপনারা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা চলে আসলাম, এরা অ্যাপ্লাই করতে পারবে অবশ্যই 4 বছরের কোর্স যারা করবে তারা। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের কি পরিদর্শক মেট্রোলজি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এর প্রশ্ন পদ্ধতি, বা প্রশ্ন পদ্ধতির জন্য আমরা কি করতে পারি, কি ইম্পর্টেন্ট টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পরীক্ষা পদ্ধতি সেম, আগের অন্যান্যগুলোর মতোই সেম অনেকটাই। তাহলে কি রকম হয়? পরীক্ষা নেয় কারা নেয়? বুয়েট পরীক্ষা নেয়। এই চাকরি পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে পরীক্ষা এক্সাম টেকার হচ্ছে বুয়েট। তাহলে এক্সাম টেকার বুয়েট, তাহলে বুয়েট পরীক্ষা নিচ্ছে। বুয়েটের প্রশ্ন প্যাটার্নটা কি রকম করে অন্যান্য বছরের তুলনায় আমি সেটা দেখে নিব। এটা 2টা পরীক্ষা পদ্ধতি হয়। পরীক্ষা হচ্ছে 2টা ইয়াতে হয়, একটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট, একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। ডিপার্টমেন্টাল আর একটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল। তাহলে নন ডিপার্টমেন্টাল পার্ট আর ডিপার্টমেন্টাল পার্ট এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিপার্টমেন্টাল পার্টটা হয় লিখিত এবং হচ্ছে ইংরেজি ভার্সনে হয়, মাথায় রাখতে হবে। ডিপার্টমেন্টাল পার্টটা হয় লিখিত এবং ইংরেজি ভার্সনে। নন ডিপার্টমেন্টাল পার্টটা হয় এমসিকিউ এবং কি বাংলা ভার্সনে হতে পারে। বাংলা তো বাংলা ভার্সনে হয়, ইংরেজি যেটা আছে সেটা পুরোটাই ইংরেজিতে হয়, আর জিকে থাকে। এর মধ্যে কি থাকে আমরা সেটা একটু দেখে নিই। এমসিকিউ যেটা থাকে তার মধ্যে কি থাকে? বাংলা, ইংরেজি
জিকে এবং বিএসটিআই রিলেটেড মাঝে মাঝে কোশ্চেন থাকতেও পারে, না থাকতে পারে। এখন এই কোশ্চেনটা কত মার্কের হয়? ডিপার্টমেন্টাল পার্ট কখনো 20 হয়, কখনো 30 হয়, কখনো 40 হয়, কখনো 50 হয়। এটা ডিপেন্ড করতেছে ওই এক্সাম কমিটি কিভাবে পরীক্ষা নেবে সেটার উপর। এখন দেখা গেল কোন এক্সাম কমিটি 20 নিল বা কোন 30 নিল, কোন এক্সাম কমিটি হচ্ছে, তবে পরীক্ষাটা একসাথেই হবে, একই সাথে এমসিকিউ এবং একই সাথে লিখিত হবে। আপনাকে এমসিকিউ প্রথমে দেওয়া হবে, এমসিকিউর সাথে আপনি ওয়েবার শিটটা জমা দেওয়ার পরই আপনাকে রিটেন অথবা দুই ওয়েবার শিট একসাথে দেওয়া হবে। আপনি আপনার যখন একটা টাইম দিবে এই টাইমের মধ্যে আপনাকে কি করতে হবে এটা নিয়ে নিতে হবে আর কি। টোটাল 1.5 ঘন্টার পরীক্ষা হয়। পরীক্ষার সময়টা নরমালি 1.5 ঘন্টা হয়, 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হয়। এই 1 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হয় এবং পরীক্ষার মার্ক হয় ওই যে বললাম 80 হতে পারে, 100 হতে পারে বা 90 হতে পারে। এই হয়ে গেল আমাদের মোটামুটি নন ডিপার্টমেন্টাল পার্ট। এখন এর মধ্যে যেটা হয় এগুলোর মধ্যে আবার ভাগ হয়ে যায়, ইংরেজি একটু বেশি থাকে। দেখা গেল যে 30 থাকে তাহলে হচ্ছে বাংলা এ দিবে 10, এ দিল 15, 25 হয়ে গেল। জিকে 5টা দিতে পারে, বিএসটি নাও দিতে পারে। অথবা দেখা গেল যে হচ্ছে 10 করে দিল, এটা 10টা দিল, এটা 10টা দিল, এটা 5টা দিল, এটা 5টা দিল। এই তবে থাকবে, এটা তুমি মাথায় রাখতে হবে। এরপর আমরা যেটা আসলাম সেটা হচ্ছে ডিপার্টমেন্টাল পার্ট। ডিপার্টমেন্টাল পার্টের মধ্যে কি কি থাকে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এটা কিন্তু হচ্ছে পোস্টের নাম পরিদর্শক মেট্রোলজি উইং। এটার পোস্টিং হয় কোথায় কোথায়? এর পোস্টিং হতে পারে ঢাকার বাইরে হওয়ার সম্ভাবনা বেশি। ঢাকার বাইরে যে বিভিন্ন ইনস্টিটিউট গুলো আছে এদের যে হচ্ছে বিভিন্ন শাখা সাব অফিস আছে সেগুলোর মধ্যে হতে পারে, হওয়ার সম্ভাবনাটা বেশি। তাহলে এখানে যেহেতু 15টা সাবজেক্ট অ্যাপ্লাই করে সেহেতু এখানে 15টা সাবজেক্টে সবাই কিন্তু কি কি করে? পদার্থ রসায়ন এবং হচ্ছে ম্যাথ, এই 3টা সাবজেক্ট পড়ে। এর পরীক্ষার ক্ষেত্রে, পরীক্ষার প্যাটার্নের ক্ষেত্রে কি রকম হয়, কোন কোন সাবজেক্ট কতটুকু থাকে আমি সেটা নিয়ে একটু আলোচনা করছি। সবচেয়ে বেশি থাকে হচ্ছে রসায়ন, তারপর থাকে পদার্থ, তারপর থাকে গণিত। আপনারা আবার এটা মনে করেন না এটা ইন্টারমিডিয়েট পরীক্ষা, ইন্টারমিডিয়েট কোশ্চেন থেকে পরীক্ষা হয়। এদের কিন্তু সবসময় যে ইন্টারমিডিয়েট থেকে হবে এমনটা না, অনেক সময় অনার্স লেভেল থেকেও পরীক্ষা কোশ্চেন দেয়। আমি আপনাদের একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আপনারা সেটা নিয়ে দেখতে পারবেন। এখন আমি যেটা দেখতেছি সেটা একটু দেখে নেন আপনারা। রসায়নের এই পোস্টের জন্য 25 থেকে 30 মার্ক থাকে। বুঝতে পারছেন আমার কথা? এই পোস্টের জন্য ইন্সপেক্টর পরিদর্শক হলেও এখানে রসায়ন পরীক্ষা, মেট্রোলজি হলেও এর মধ্যে রসায়নের পরীক্ষায় মার্কটা বেশি থাকে। পদার্থে থেকে একটা 10 আর গণিতে থাকে একটা অথবা 15 থাকতে পারে। গণিতে একটা থাকে, এই টোটাল মিলে হচ্ছে কত? 50 মার্ক। 5টা থাকে, কোশ্চেন থাকে 5টা, 5 গুণন 10 মিলে হচ্ছে 50 মার্ক ডিপার্টমেন্টাল পার্ট, আর বাকিটা হচ্ছে নন ডিপার্টমেন্টাল পার্ট। এই হচ্ছে আমাদের প্রশ্ন পদ্ধতি বা প্রশ্ন প্যাটার্ন। এখন আমরা এটার মধ্যে যে ইম্পর্টেন্ট টপিকস গুলো আছে সেটা নিয়ে একটু আলোচনা করে নিই। রসায়ন থেকে কি কি ইম্পর্টেন্ট টপিকস থাকে, কি বই সাজেস্ট করব সেটা নিয়ে একটু আলোচনা করে, তারপর পদার্থে যাই, তারপর গণিতে যাই। এখন রসায়ন থেকে যে জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, বেশি জিনিস আছে, ইম্পর্টেন্ট টপিকস গুলো হচ্ছে পিকে, পিএইচ, তারপরে আর্নিয়ার যে ইকুয়েশন আছে, আর্নিয়ার ইকুয়েশন, নার্নস্ট ইকুয়েশন, আর্নিয়ার ইকুয়েশন, জারণ বিজারণ, ইএমএফ, এই মোটামুটি মোলারিটি, নরমালিটি, এই টাইপের ম্যাথগুলা। তাহলে রসায়নের জন্য আপনি কোন বই ফলো করবেন আমি আপনাদের বলে নিচ্ছি। রসায়ন, কেমিস্ট্রি, যেহেতু কেমিস্ট্রির জন্য আপনাদের সবসময়ের জন্য ফলো করা দরকার। কেমিস্ট্রির এখানে একটা অনেক হিউজ মার্ক, যেহেতু আপনার একটা অনেক বড় মার্ক, সেহেতু আপনার উচিত বা যদি আপনারা চান সেক্ষেত্রে আপনার কেমিস্ট্রির জন্য আপনারা আমার কেমফায়ার বইটা নিতে পারেন। আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে আমাদের কেমফায়ার বইটা আছে, কেমফায়ার বইটার মধ্যে কেমিস্ট্রি আপনার এই যে 25 থেকে 30 মার্ক থাকতেছে, এই মার্কটা কিন্তু কভার করবে ইনশাআল্লাহ। আপনারা এটা নিয়ে যদি যারা কেমিস্ট্রি, কারণ এটা তো শুধুমাত্র বিএসটি এর জন্য না, যতগুলো কেমিস্ট্রি পরীক্ষা আছে সবগুলো কেমিস্ট্রি পরীক্ষার জন্য। তাই আমি মনে করব যারা কেমিস্ট্রি রিলেটেড চাকরিতে যেতে চায় বা যারা হচ্ছে ইচ্ছা আছে এই ধরনের চাকরিতে যাবে, অবশ্যই আমার কেমফায়ার বইটা কিনে নিতে পারেন। এটা আপনারা পাবেন হচ্ছে নীলক্ষেতের মামুন লাইব্রেরিতে পাবেন, অথবা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপ করলেও পাবেন। আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আমার কমেন্টে দেওয়া থাকে সবসময়ের জন্য। আবার এই বই ধরে পাবেন, মিরপুর 10-এ পাবেন। এইখান থেকে আপনারা কেমিস্ট্রি যেটুকু মার্ক পাওয়া দরকার, কেমিস্ট্রি বইয়ের মার্ক থেকে আপনারা কিন্তু মোটামুটি এখান থেকে পাবেন। এটার মধ্যে কিন্তু প্রিভিয়াস কোশ্চেন দেওয়া আছে, প্রিভিয়াস কেমিস্ট্রি কিছু কোশ্চেন, এখানে বিএসটি এর কিছু কোশ্চেন অ্যাড করে দেওয়া আছে। তার মানে আপনি যদি বিএসটি এর প্রিভিয়াস কোশ্চেন 5টা 10টা যদি জানতে পারেন যে এই টাইপের কোশ্চেন হয়, তাহলে কিন্তু আপনি একটা আইডিয়া নিতে পারবেন যে এই টাইপের আমাকে প্রিপারেশনটা এইভাবে নিতে হবে। এটা কিন্তু একটা খুব ভালো দিক।
আপনি কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো বাইরে বাজারে নর্মালি পাবেন না। তারপর হচ্ছে আমি আপনাকে এটা করে দিলাম যে আপনি অবশ্যই বইটা নিয়ে দেখতে পারেন। যদি আগে দেখবেন, যদি দেখতে না দেখলে যে আপনাকে নিতে হবে, যারা ঢাকা আছে তারা নীল খেতে গেলেন মামুন লাইব্রেরিতে বলে আপনাকে দেখাবে, পছন্দ হলে নিলেন, না হলে নিলেন না, বিষয়টা এরকম। তবে আমার সাজেশন হচ্ছে আপনার কেমিস্ট্রির জন্য অবশ্যই কেম ফায়ার বইটা ফলো করতে পারেন। টপিকসগুলো থেকে পড়বেন। আমি আপনাদের একটা 2022 সালের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো, কোশ্চেন দিয়ে দিব মেট্রোলজি পরীক্ষার, পরিদর্শক পরীক্ষার কোশ্চেন আমি বিগত বছর কোশ্চেন দিব, তখন আপনারা দেখতে পারবেন যে কয়টা কোশ্চেন ছিল। ওকে, পদার্থের জন্য কি টাইপের কোশ্চেন আসে? পদার্থের জন্য দেখবেন আপনার এনট্রপি নিয়ে কোশ্চেন আসে। পদার্থেতে হচ্ছে এনট্রপি, তারপরে হচ্ছে আসলে গত বছর আসলে এনট্রপি নিয়ে, তার আগের বছর দেখা গেল আসছিল হচ্ছে বিদ্যুতের যে সার্কিট গুলো আছে সেগুলো নিয়ে আসছিল। এটা আসলে ডিপেন্ড করতেছে কারা কোশ্চেন করতেছে। ম্যাথের জন্য বিভিন্ন যে রাশিগুলো আছে সেগুলো থেকে কোশ্চেন আসে, তবে ম্যাথ আর ফিজিক্সে কম কোশ্চেন থাকে, বেশিরভাগ ম্যাথ কোশ্চেন থাকে কেমিস্ট্রি থেকে। ওকে, এই হচ্ছে আমাদের তাহলে ডিপার্টমেন্টাল পার্ট। এরপর তাহলে আমি এটা নিয়ে একটু সুবিধা অসুবিধা নিয়ে একটু আলোচনা করে নিই। সুবিধা অসুবিধার পরে আমি 2022 সালের বিগত বছরের কোশ্চেন একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যদিও সমাধান আমি আমার বইয়ে দিয়ে দিছি, তারপর আপনারা এটা একটু দেখে নিতে পারেন যে এর সুযোগ সুবিধা কোথায় আছে। মেট্রোলজি, এখানে পোস্ট কিন্তু অনেক বেশি এবং এখানে সুবিধাও বেশি। অন্যান্য যতগুলো পোস্ট আছে সবচেয়ে বেশি পোস্ট হচ্ছে এই মেট্রোলজি পরিদর্শক, এবং এখানে সুবিধাও বেশি। এক নম্বর সুবিধা, আপনার বেসিক স্কেল বেতন আপনার 38 থেকে 39,000 হবে প্রতি মাসে, প্লাস এখানে আপনারা ইনসেনটিভ যেটা পান, কারণ হচ্ছে এর কাজ কি, পরিদর্শকের কাজ কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় গিয়ে পরিদর্শন করা এবং সেটা নিয়ে রিপোর্ট পেশ করা। বিভিন্ন জায়গা বলতে কি বোঝাচ্ছে, বিভিন্ন ফ্যাক্টরি হতে পারে, বিভিন্ন বাজার হতে পারে। আপনি দেখেন বাজার মনিটাইজেশন করে, বাজারের জন্য দেখেন একটা বড় বাজার আপনাকে দায়িত্ব দেওয়া হলো যে এই লোকালিটির মধ্যে আপনারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করবেন, তখন কিন্তু আপনার একটা আলাদা পাওয়ার থাকে। ম্যাজিস্ট্রেট যখন হচ্ছে আপনাদের কিন্তু এখানে ম্যাজিস্ট্রেট পাওয়ার থাকে না, কিন্তু আপনাদের সাথে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। আপনারা ম্যাজিস্ট্রেট তো হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু বিএসটি এর নিজস্ব ম্যাজিস্ট্রেট থাকতে পারে, অথবা জুডিশিয়াল থেকেও আপনার মানে হচ্ছে বিএসটি নেয়। তাহলে এক্ষেত্রে যদি এরকম করে, তখন হচ্ছে ম্যাজিস্ট্রেটের সাথে একজন পরিদর্শক হিসেবে যে আসলে কি করতেছে না করতেছে সবগুলো মনিটরাইজেশন করার জন্য এই যে কাজটা, সেটা হচ্ছে কার কাজ? পরিদর্শকের কাজ। তাহলে পরিদর্শকের কাজ হলো এটা মেট্রোলজি উইংস। এখানে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মেট্রোলজি উইংস এর সুযোগ সুবিধা। এটা হচ্ছে আরেকটা হচ্ছে এখানে ইনসেনটিভ, আপনারা বছরের 7 থেকে 8টা ইনসেনটিভ পাবেন। ইনসেনটিভটা আসলে কি? আপনারা যে বিভিন্ন পরিদর্শনে যাচ্ছেন সেটার জন্য কিন্তু ফ্রি আসে, বা হচ্ছে বিভিন্ন জায়গায় আপনি এর আগে জরিমানা করলেন, যে জরিমানাটা হচ্ছে সেটা কিন্তু বিএসটি এর নিজস্ব যে অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টে যায়। আপনারা এটা মনে করেন না যে যারা যাচ্ছে তারা জরিমানা করে তারা হাতে টাকা নিয়ে যায়, না, এটা হচ্ছে জরিমানা করে স্লিপ দিয়ে দিলে ওটা হচ্ছে বিএসটি এর যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে যায়। ওই অ্যাকাউন্টে যাওয়ার পর যারা যারা জরিমানা করছে তাদের মধ্যে কি হচ্ছে এই জিনিসটা ভাগ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তারা ওই ইনসেনটিভটা তারাও পায়, বিএসটি নিজেও পায়, কিছুটা মানে একটা ডিফারেন্স পার্সেন্টেজ আকারে বিভিন্ন জায়গায় যায়। ঠিক এই কারণে ইনকামটা হচ্ছে তাদের এখান থেকে। এটা কিন্তু আপনার বৈধ ইনকাম, এটা কিন্তু অবৈধ ইনকাম না। তারপরে আমরা ধরে নিলাম বিএসটি এর কিন্তু অনেকগুলা শাখা আছে। আপনার শাখাগুলোতে আপনার যাদের ঢাকার বাইরে যারা যেতে চান তারা ঢাকার বাইরে ইজিলি ভাবে যেতে পারবেন। এই আর বাকি ইনসেনটিভ আপনারা অনেকেই জানেন, এটা পেনশন আছে 4 নাম্বার, এটা পেনশনেবল, কিন্তু পেনশন আছে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই, একটা সিকিউরিটি, জব সিকিউরিটি পাবেন। এই হলো আমাদের কথা। এরপর আমি তাহলে এটা শেষ হয়ে গেল, সুযোগ সুবিধা বাকিগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন। সুযোগ সুবিধা কি আছে? অবশ্যই সরকারি চাকরির সুযোগ সুবিধা অবশ্যই বেশি হয়। আমি আপনাদের তাহলে একটা বিগত বছরের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করতেছি। 2023 এর যে কোশ্চেন, 22 সাল না হলে 23 সালের যে মেট্রোলজি কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমি আপনাদের বলতেছি। কোশ্চেনের মধ্যে কি কি ছিল? 22 কোশ্চেনের মধ্যে মেট্রোলজি উইংস, যেটা মেট্রোলজি ইন্সপেক্টর মেট্রোলজির মধ্যে একটা কোশ্চেন ছিল। দেখেন আমি আপনাদের বলতেছি, একটা ম্যাথ দেওয়া ছিল। ম্যাথটা প্রথম 1 নাম্বার যেটা ছিল, ম্যাথ দেওয়া ছিল যে সলভ করুন ই এর পাওয়ার যদি এরকম হয়। 1 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা কি ছিল? ই উপরে এটা ছিল, ঠিক আছে, -1/3 এরকম একটা ম্যাথ ছিল যে এটা = 3 হলে দেখা হবে কি হতে পারে। মানে আরেকটা ইকুয়েশন ছিল, আমার মনে এখানে আমার কাছে নেই। পরে আরেকটা হচ্ছে
যে মোলারিটি ম্যাথ ছিল কেমিস্ট্রির, এটাও ছিল কেমিস্ট্রির, সিলভার ক্লোরাইডের মোলারিটি বের করতে বলছিল, মোলারিটি। 3 নম্বর যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে হোয়াট ইজ এনট্রপি। What is entropy? The sense of entropy. এটা একটা ম্যাথ ছিল, সেন্স অফ এনট্রপি ম্যাথ ছিল, কারণ একটা কোশ্চেন কিন্তু 10 মার্ক করেছিল। তারপরে আরেকটা কোশ্চেন ছিল আলফা বিটা এবং গামা, আলফা বিটা ও গামা রে নির্গত হলে কি রকম হয়, এবং হচ্ছে রেডিয়েশনের ইফেক্ট অফ রেডিয়েশন অন হিউম্যান বিং, হিউম্যান বিং এর উপর রেডিয়েশন ইফেক্টটা কি রকম ছিল, একটা ব্যাখ্যামূলক কোশ্চেন ছিল। আসলে হিউম্যান আলফা বিটা গামা কণা এগুলো কিন্তু কেমিস্ট্রিতেও আমরা পড়ি এবং ফিজিক্সেও পড়ি, তার মানে এটা কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা মিলে কোলাবোরেট করে দিয়েছে। এটা সমস্যা না, সমস্যা হচ্ছে আমরা যেটা কোনটাকে ধরতেছি, যে বললাম 15 ফিজিক্স থাকতে পারে। আর একটা জিনিস আমরা দেখতে পারি পিএইচ রিলেটেড, 4-5 নাম্বারটা ছিল কি পিএইচ রিলেটেড। আসলে 5 নাম্বার বিষয়টা এরকম না, বিষয়টা হচ্ছে যে 5টা থাকবে, এর মধ্যে কিন্তু সাব থাকতে পারে, 2 এর এ থাকতে পারে, 2 এর বি থাকতে পারে, এটা পিএইচ রিলেটেড ছিল। যেমন দেওয়া ছিল হচ্ছে একটা দুর্বল অ্যাসিড ছিল, তার পিএইচ দেখাতে বলছে, এবং বাফার এটা হচ্ছে আলফার ব্রোমিন দেওয়া ছিল, আলফার ব্রোমিন দেওয়া ছিল, এই আলফার ব্রোমিন থেকে এখানে পিএইচ বের করতে বলছে দুর্বল অ্যাসিডের ক্ষেত্রে। আরেকটা ছিল যেটা পটেনশিয়াল এনার্জি ইএমএফ বের করা, ইএমএফ বের করা নিয়ে সূত্র ছিল। ঠিক আছে, এরকম টোটাল কোশ্চেনটা হচ্ছে এটা, এরকম কিছু কোশ্চেন ছিল। তো এরকম কোশ্চেনগুলো আমরা তো আসলে ফুল কোশ্চেন বাহিরে বের করতে দেয় না কখনোই, এবং এরা হচ্ছে খুবই কনফিডেন্সিয়াল। এগুলা এই টপিকসগুলো আমরা কিভাবে মনে রাখছি, দেখা যাচ্ছে কেউ না কেউ পরীক্ষা দিয়ে আসছে, সে তার কাছ থেকে শুনে শুনে কি টাইপের কোশ্চেন আসছে, সো এখানে কিন্তু আমরা ডিটেইলস কোশ্চেন পাবো না। তবে আপনারা দেখবেন আমি আমার ক্যাম্পফায়ার বইয়ে কিন্তু, কারণ সব পোস্টের তো কোশ্চেন পাওয়া যায় না, আমি লাস্ট ইয়ারে যে পরীক্ষাটা দিয়েছিলাম সেই পরীক্ষার কোশ্চেনটা আমি মনে রাখছিলাম, এসে লিখে রেখে আমি কিন্তু এটা হচ্ছে বইয়ের মধ্যে লিখে রাখছি, আপনারা এটা দেখতে পারেন। এই টপিকসে আসলে আপনারা শুধু টপিকস দেখতেছেন, ওখানে কিন্তু কোশ্চেন সহ দেওয়া আছে। ওকে, এই হচ্ছে আজকে আমাদের পরিদর্শক পোস্টের জন্য, মেট্রোলজি পরিদর্শক পোস্টের বিস্তারিত আলোচনা। তবে আপনারা অবশ্যই ক্যাম্পফায়ার বইটা নেবেন কেমিস্ট্রির জন্য, আমি আপনাদের জন্য এটা সাজেস্ট করতেছি। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।